শুরুতেই সাজিদ আরাফাতের কাছে যেতে চাই। সাজিদ, শুভ সকাল আপনাকে এবং সেই সাথে বিজয়ের শুভেচ্ছা। জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন, সেখানকার এখন কি আয়োজন চলছে একটু জানান আমাদের। লাইবা, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে আমাদের দর্শকদেরও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি জীবনের আজকে একটি গৌরবময় অধ্যায়ের অন্যতম একটি দিন 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর সেই যে মহামুক্তির ক্ষণ, সেই মহামুক্তির ক্ষণ কিন্তু এসেছিল এই দিনে। 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া যে বিজয়, সেই বিজয় উদযাপনে কিন্তু মেতেছে পুরো জাতি। আজকের এই যে আমরা যেখানে রয়েছি জাতীয় স্মৃতিসৌধে, সেখানে কিন্তু ঢল নেমেছে এখন। যদি বলতে চাই যে ভোরবেলায় ভোরের আলো ফোটার পরপরই কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারপরেই সর্বস্তরের মানুষের জন্য এই জাতীয় স্মৃতিসৌধের যে গেট, সেটি খুলে দেওয়া হয়েছে এবং এরপর থেকে আমরা দেখছি বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ সবাই এখানে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এই যে বলছিলাম 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলার যে স্বাধীনতা বা বিজয়, সেটি এসেছে এবং এর পেছনে কিন্তু অনেক ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের নানান গল্পগাথা রয়েছে। সেই গল্পগুলো নিয়েই কিন্তু আজকে আমরা সারাদিন থাকব, দর্শকদের সঙ্গে জানানোর চেষ্টা করব বিজয়ের গল্পগুলো, কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো 9 মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, কত আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে এই 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলো। সেই গল্পগুলো জানানোর জন্য আমি সাজিদ আরাফাত রয়েছে, আমার সাথে রয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আমি যেটি বলছিলাম, আমরা এখানে দেখছিলাম ভোরের আলো ফোটার আগেই কিন্তু আমরা এখানে এসেছি এবং দেখছিলাম অপেক্ষায় রয়েছে এখনো হাজারো মানুষ বাইরে। এই যে আজকের দিনটির জন্য কিন্তু অপেক্ষায় থাকেন নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। এই 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া যে স্বাধীনতা, যে বিজয় বাংলাদেশ পেয়েছে, একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, গান গাইতে পারছি। এই পাওয়ার যে একটি অর্জন, এই পাওয়ার পেছনে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের গল্পগুলো আমরা জানাতে চাই। আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই মুহূর্তটি, এই মুহূর্তে কেমন দেখছেন? আমরা এখনো পর্যন্ত দেখছি যে নানা বয়সী মানুষ, বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্র, অভিভাবক, শিশুরা রয়েছেন। এই স্মৃতিসৌধে প্রতি বছরই তারা আসেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেই জায়গাটি সম্পর্কে আপনি কি বলবেন? অবশ্যই সাজিদ, প্রথমেই বিজয় দিবস নিয়ে কিন্তু যখনই কথা হয় তখনই কিন্তু সাভারে এই স্মৃতিসৌধের কথা চলে আসে এবং তার পাশাপাশি আপনি জানাচ্ছিলেন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে সমবেত হয়েছেন। আমরা বাইরে বারংবারই কিন্তু দেখেছি নানা বয়সী এবং নানা শুধুমাত্র শ্রেণী পেশার মানুষ নয়, শিক্ষার্থীরা এসেছেন, পরিবার নিয়ে অনেকে এসেছেন এবং শীত অপেক্ষা করে কিন্তু অনেকেই এখানে হাজির হয়েছেন এবং তাদের কিন্তু মনে থাকছে একটি বাসনা, আজ যারা শহীদ হয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে, তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা এবং স্মৃতিসৌধে এসে তাদের প্রতি সেই শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু নিজের অস্তিত্ব এবং নিজেকে বাংলাদেশি বলে পরিচয় যেটি দেয়া হয়, সেই পরিচয়টিকে আরেকবার জানান দেয়া। কারণ এমন যুদ্ধর ইতিহাস পৃথিবীর বুকে খুব কমই রয়েছে এবং 9 মাসের একটি ইতিহাসের কথা আমরা বলি, শুধুমাত্র বইয়ের পাতায় নয়, শুধুমাত্র আমাদের গল্প কাহিনীতে কিন্তু নয়। আমরা যে শহীদের কথা বলি, আমরা যে মুক্তিযোদ্ধাদের কথা বলি, তারা কিন্তু অনেকেই রয়েছেন নিভৃত চরে, অনেকের কথা, অনেকের গল্প হয়তো আমাদের পর্যন্ত পৌঁছায়নি। তবে সেই সকল শহীদ, সেই সকল বীরাঙ্গনা, সেই সকল মুক্তিযোদ্ধা এবং তখন যে সকল পরিবার ছিল, সকল পরিবার নিয়েও কিন্তু আসলে স্মৃতিচারণ করা হয়। আমরা শহীদ পরিবারকেও কিন্তু প্রতি বছরই দেখি এখানে আসতে। মধ্যে এই যে জানার যে বিষয়টি, তাদের জানানোর যে বিষয়টি, তাদেরকে অবগত করার যে বিষয়টি, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, কিভাবে 71 এলো, 71-এর আগেও কিন্তু আমরা দেখেছি 47-এর দেশ ভাগ থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 66-র 6 দফা, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, তারপরে দীর্ঘ 23-24 বছরের যে শোষণ পশ্চিম পাকিস্তানের, সেই শোষণের থেকে শৃঙ্খল মুক্ত হওয়ার যে প্রতিবাদ, যে দানা বেঁধেছিল যে আন্দোলন, সবগুলো আন্দোলনের কিন্তু একটি বিস্ফোরণ ঘটেছিল আসলে 1971 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই মুক্তিযুদ্ধের ইতিহাস, তার পরবর্তী যে ইতিহাসগুলো, সেগুলো জানানোর যে একটি প্রক্রিয়া, সেটিকে কিভাবে দেখেন আপনি?
অবশ্যই, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু নয়, আমরা কিন্তু যদি ৭১-এর কথায় আবার ফিরে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ থেকেই কিন্তু যুদ্ধর একটি মানসিক প্রস্তুতি কিন্তু বাঙালিদের মাঝে কিন্তু এসেছে। এবং ৭ই মার্চের কথা যদি আমরা বলি, তার পাশাপাশি যদি আমরা ২৩শে মার্চের কথা বলি, ২৩শে মার্চ পাকিস্তান দিবসকে কিন্তু প্রতিরোধ দিবস হিসেবে যখন বাংলাদেশে পালন করা হয়, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে পালন করা হয়, সেটি কিন্তু পূর্ব পাকিস্তান খুব ভালো চোখে দেখেনি। এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছি ২৫শে মার্চ যে কালরাত, সেই কালরাত এবং সৈনিকদের বাংলাদেশে প্রবেশ এবং আস্তে আস্তে তাদের সেই বাংলাদেশ এবং সমগ্র ঢাকাকে প্রথমত কবজা করে নেওয়া কিংবা তাদের যে প্রক্রিয়াগুলো ছিল যুদ্ধ শুরু করবার আগে সেই প্রক্রিয়াগুলো দিয়ে, অর্থাৎ ২৫ মার্চের যে কালরাত, সেখান থেকেই কিন্তু শুরু হয়েছিল এই গণহত্যা বা হত্যাযজ্ঞ। সারা বাংলাদেশের মানুষকে কিন্তু তারা বেছে বেছে বিভিন্নভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে বিভিন্নভাবে। তারা মানুষকে কিন্তু অত্যাচার নির্যাতন করেই কিন্তু দীর্ঘ ৯ মাস আমরা দেখেছি যে বাঙালিদেরকে নিধনের একটি যে অপচেষ্টা, সেটি কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানের মধ্যে। কিন্তু বাঙালিরা কিন্তু ছেড়ে দেয়নি। বিভিন্নভাবে আমরা কিন্তু দেখেছি গেরিলা যুদ্ধ, অপারেশন জ্যাকপট থেকে শুরু করে নানানভাবে কিন্তু পাকিস্তানি সেনাদের কিন্তু বাঙালিরা প্রতিরোধ করেছে। অবশ্যই, এবং আমি যদি ছোট্ট একটি উদাহরণ দেই, গফরগাঁওয়ের কথা যদি আমরা বলি, শুধুমাত্র একজন কৃষক কিন্তু তার যে মেশিনটি রয়েছে সেই মেশিন নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন ঠেরো, অর্থাৎ একজন কৃষক সাহস দেখিয়েছিলেন তার পুরো গ্রামকে বাঁচানোর জন্য। এবং পাকিস্তানিরা কিন্তু সেই বাংলার চাষাবাসের জমি, সেই মেশিনটিকেই ভেবেছিলেন হয়তো ভয়ঙ্কর একটা অস্ত্র। এ ধরনের ছোট ছোট অজস্র কিন্তু আমাদের ইতিহাসের সাথে এ ধরনের গল্প, এরকম সাহসিকতার গল্প কিন্তু জুড়ে আছে। এবং শুধুমাত্র পুরুষ নয়, নারীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি, এমনকি আমরা অনেক শিশু মুক্তিযোদ্ধাদেরও দেখেছি, হয়তোবা তাদের নাম ফুটে ওঠেনি, হয়তোবা তাদের গল্প আমরা জানি না, কিন্তু তারা কিন্তু অসীম সাহসিকতার পুরস্কার দেখিয়েছিলেন এবং অসীম সাহসিকতা কিন্তু তারা দেখিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধে। এবং তার পাশাপাশি যুদ্ধর সময়ের কথা যদি বলি, প্রতিটি শ্রেণী পেশার মানুষ কিন্তু অস্ত্র হাতে তুলে না নিলেও মুক্তিযোদ্ধাদের সাহস যে অস্ত্র হাতে না নিয়েও কিন্তু যুদ্ধ করেছেন অনেকে। আমরা শিল্পীদের দেখেছি, সাহিত্যিকদের দেখেছি, কবি থেকে শুরু করে যারা যেভাবে পেরেছেন তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের তারা সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। দেশের গান গেয়ে আমরা দেখেছি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই সময় একটি বড় ভূমিকা রেখেছিল। স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু সেই সময় বড় একটি অনুপ্রেরণার জায়গা ছিল। এভাবে কিন্তু দেখেছি আমরা কৃষক, শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন। অবশ্যই, শুধুমাত্র বাংলাদেশ নয়, প্রবাসী যারা রয়েছেন তারাও কিন্তু সংগ্রাম করেছেন, তারাও কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যম অর্থাৎ মিডিয়াগুলোতে কিন্তু তারা বাংলাদেশের যে করুণ কথা সেটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা কনসার্ট ফর বাংলাদেশ দেখেছি, আমরা বাংলাদেশকে নিয়ে বিবিসি বলি কিংবা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু আমরা দেখেছি প্রচুর লেখালেখি হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে যতটাই আসলে আমাদের এই তথ্যগুলো বাহির বিশ্বে প্রকাশ হওয়াটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল, তারা কিন্তু সর্বস্তরের মানুষ চেষ্টা করেছেন, প্রবাসীরা চেষ্টা করেছেন, যারা আমাদের আমরা এসব নিয়ে আজ দিনব্যাপী এখানে গল্প করব, দর্শকদের জানাবো এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে, মুক্তিযুদ্ধের যে গল্পগাথা রয়েছে, আত্মত্যাগের গল্পগাথা, সবগুলো বিষয়ে জানাবো। এখন আমরা এই পর্যায়ে দেখছি যে এখানকার যে গণমানুষের ভিড় সেটি কিন্তু বাড়ছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের আসা যাওয়ার সংখ্যাটি বাড়বে এমনটাই প্রত্যাশা করছি আমরা। এ পর্যায়ে আমরা একটু স্টুডিওতে যেতে চাই। আজ দিনব্যাপী আমরা থাকবো, বিজয়ের গল্প শোনাবো, বাঙালির যে আত্মত্যাগ কিংবা এই যে আজকে বিজয় দিবসের যে মাহাত্ম্য, সেই গল্পগুলো তুলে আনার চেষ্টা করব। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা জাতীয় স্মৃতিসৌধ থেকে এই মুহূর্তে স্টুডিওতে ফিরে যেতে চাই।